আপনাদের আমি বলেছিলাম যে এই যে নির্যাতিতার মা, তিনি এতটাই প্রণম্য, এতটাই শক্তিরূপা যে এবারের দুর্গাপুজোর প্যান্ডেলগুলিতে তার কথা ভেবে বোধহয় দুর্গাপুজোর থিম বানানো উচিত। কেন আপনাদের বলেছিলাম? যে মা সর্বস্ব হারিয়েছে, শোনা যায় সুচ সুতো সেলাই করে মেয়েকে তিল তিল করে ডাক্তার তৈরি করেছিলেন, তাও আবার চেস্ট মেডিসিন নিয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছিল আমাদেরই যে ছোট্ট বোনটি, তাকে নির্মমভাবে সরিয়ে দিল আমাদেরই সমাজের কিছু লোকজন এবং সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা প্রথম থেকেই মরিয়া চেষ্টা করছিল আরজিকর প্রশাসন। কিন্তু আপনাদের বলেছিলাম এত কিছুর মধ্যেও মা দুর্গার মতো শক্তি হিসাবে আত্মপ্রকাশ যিনি করেছেন, তিনি আমাদের সকলের প্রণম্য ওই নির্যাতিতার মা। কি বলেছেন শুনেছেন আপনারা? নির্যাতিতার মা সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে নির্যাতিতার মা যা বললেন, আমার এই বক্তব্যকে হয়তো যারা এতদিন সমর্থন করছিলেন না, তারা এবার থেকে বোধহয় সমর্থন করবেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমার মেয়ে সাথে পাশে জড়াতো না, ও অন্য কোনো কিছুতে থাকতে চাইতো না, শুধুমাত্র নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা বার্তাও দিয়েছেন। তিনি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারে ভুলে রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভান্ডারে ভুলে না গিয়ে নিজের বাড়ির লক্ষ্মীটিকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন। বলছেন যারা কন্যাশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তাদের বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত রয়েছে কিনা অন্তত নেওয়ার আগে একবার ভাববেন। যে মেসেজটা তিনি দিলেন, নিজের সর্বোচ্চ হারানোর পরেও বুকে যন্ত্রণা চেপে নিয়ে বাকি পশ্চিমবঙ্গবাসী তাদের ঘরের লক্ষ্মীকে যেন এইভাবে না হারাতে হয়, তার জন্য এক মা দুর্গা যা মেসেজ দিলেন পশ্চিমবঙ্গবাসীকে, এর থেকে ভালো বার্তা আর কিছুই হতে পারে না। আসুন কি বলেছেন ওই নির্যাতিতার মা, যিনি মা দুর্গা স্বরূপা, অন্তত আমার কাছে তার অডিও বক্তব্যটা আপনাদের শোনায়। সবসময় এড়িয়ে চলতে চাইতো সবকিছুতেই, মানে ও যেহেতু পড়াশোনায় যেতে ক্ষতি হবে এসব দিকে নজর দিলে ও সবসময় চাইতো আমি পড়াশোনা। এখন কিছুটা পরিষ্কার বুঝতে পারছেন যে আজকে কি হতো। বলেছে বাপি আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। এই ভয়টা ওর ছিল, হ্যাঁ চাপ ছিল একটা। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম সে রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম সে রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। কি শুনলেন? টনক নড়ল। এক মা তার সর্বস্ব হারিয়ে একেবারে রিক্ত নিঃস্ব হয়ে আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে যে মেসেজটা দিলেন, সেটা কি কানে ঢুকলো নাকি এখনো পর্যন্ত কান বন্ধ করে দুহাত দিয়ে চেপে রয়েছেন? এবার কি বুঝতে পারছেন যে 500 টাকা 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারটা আসলে আমাদের কাছে একটা গিমিক? এর থেকে অনেক বেশি দরকার আমাদের মা বোনেদের সুরক্ষা, যেটা এই রাজ্য প্রশাসন কার্যত মুখ ফসকে বলেই ফেলেছে যে তারা অতীতেও পারেনি এবং তারা আগামীতেও পারবে না। তারা আগেও পারেনি মহিলাদের সুরক্ষা দিতে এবং আগামীতেও তারা যে পারবে না, কার্যত মুখ ফসকে সে কথা রাজ্য প্রশাসন বলেই দিয়েছে। অবাক হচ্ছেন? আপনাদের শুনিয়েছিলাম, আরো একবার নয় শুনিয়ে দিচ্ছি। এই রাজ্য প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, একেবারে কন্ট্রোভার্সিয়াল চরিত্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারিত্বর জন্য সবকিছু হয়তো ছাড়তে পারেন, সেই আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এসে বলছেন যে তারা নাকি এমন একটা রাত্রি সাথীর কথা ভেবেছেন যেখানে তারা চেষ্টা করবেন মেয়েদের যেন রাতে বেরোতে না হয়, নাইট ডিউটি মেয়েদের যেন না পড়ে। ভাবুন, একটা প্রশাসন মেয়েদের সিকিউরিটি নিশ্চিত করার বদলে তারা বলছে মেয়েদের যাতে রাত্রিরে বেরোতে না হয় সেই ব্যবস্থা করব। অর্থাৎ তারা কোথাও ধরে নিচ্ছেন যে রাত্রির বেলায় বেরোলেই এই কাণ্ড ঘটবে, তার কারণ আমাদের একটা অযোগ্য প্রশাসন রয়েছে।
এই রকম কার্যত স্বীকারই করে নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আসুন কি বলেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের, এবং এর উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন সেটাও আপনাদের শোনাবো। তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। Wherever possible, night duty may be avoided for women to the extent possible. যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। শুনলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভাবতে পারেন একটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এই 2024 সালের মাঝপথে দাঁড়িয়ে যে মহিলাদের যেন রাতে নামতে না হয় তার ব্যবস্থা তিনি করবেন। এটাকে তিনি আফগানিস্তান বানানোর চেষ্টা করছেন নাকি? এরপরে কি এমন কোন নিয়ম আসবে যে মহিলাদের যাতে বোরখা পরে বের করানো হয় সেই ব্যবস্থা আমরা করব? সেই রকম কিছু একটা সরকার ভাবছে। জানি না আমরা এগুচ্ছি না পেছোচ্ছি, এর সরাসরি উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পয়েন্ট আউট করে বলেছেন যে এই রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিয়েছেন তারা অতীতেও ব্যর্থ হয়েছে মহিলাদের নিশ্চিত নিরাপত্তা দিতে, আর আগামী দিনেও যে তারা পারবে না কার্যত তারাই স্বীকার করে নিয়েছে। শুনুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। কথা বলুন, রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে, কার্যকর করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে, সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার, তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই। একদম সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে, মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই, এটা সরকার বলছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন 3 লক্ষ টাকা করে মাসে খরচ করে, তারা বলছেন। এরপরে বলবে যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। মহিলা মুখ্যমন্ত্রী শুনলেন বন্ধুরা, এর পরে ভাবুন কার আস্থা রয়েছে যে এই রাজ্য প্রশাসন নাকি আমাদের এমন একটা সমাজ উপহার দেবে যেখানে ছেলে এবং মেয়েরা তারা নিজেদের রুজি রোজগারের টানে যে কোনো সময়ে নির্বিঘ্নে বেরোতে পারবে। সেটা ভাবুন, আমার আপনার ঘরের মহিলারাও হতে পারে। এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও রাজ্য প্রশাসন নিশ্চিত করে বলতে পারছে না যে এই ঘটনা ঘটতে দেব না, তার জন্য যা পরিবর্তন করার দরকার সব পরিবর্তন আমরা করব। বলবেন কি করে? যে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ থাকে ট্যাম্পারিং এর, এভিডেন্স ট্যাম্পারিং এর, যাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষ করেন, তাদের প্রতি সাধারণ মানুষ আস্থা দেখাবেন কি করে? যেভাবে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে নির্যাতিতাদের বা তাদের পরিবারদের একেবারেই বিচার দিতে পারেনি যে রাজ্য প্রশাসন, পশ্চিমবঙ্গের মানুষ আর কিভাবে তাদের ওপর আস্থা দেখাবে? তাই তো মনে হয় যারা এখনো পর্যন্ত ওই লক্ষ্মীর ভান্ডারের ওপর আস্থা দেখাচ্ছিলেন, এই নির্যাতিতার মা সব খুইয়ে দিয়ে আপনাদের চোখে বোধহয় আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই ভুল আর করবেন না। তার কারণ সবকিছু হারিয়ে ফেললে ওই মুখ্যমন্ত্রীর দেওয়া 10 লাখ টাকাটাও না আপনার ছুঁড়ে মুখে মারতেই ইচ্ছা করবে। যাই হোক, সর্বশেষে এসে আপনাদের একটা অসাধারণ গান শোনাবো, এত মর্মস্পর্শী গান যেটা সত্যি আমাকে টাচ করেছে। গানটা শুনলে আপনাদেরও টাচ করবে। একটা সন্তানকে ডাক্তার তৈরি করতে কি পরিশ্রম করতে হয়, আপনারা যারা সন্তানের পিতা বা মাতা আপনারা জানেন। আপনাদের সন্তানকে যারা বড় করার চেষ্টা করছেন তারা একবার কল্পনা করে দেখুন একটা সন্তানকে ডাক্তার তৈরি করতে কত বছরের কত পরিশ্রম থাকে। তারপরে সেই ডাক্তার যখন একটা আস্তে আস্তে বৃক্ষে পরিণত হয়, যখন ফল ফুল ধরার সময় আসে, তারপরে যখন ওই গাছটাকেও কেটে দেয়, একটু ভেবে দেখুন ওই গাছের যারা জন্ম দিয়েছিলেন, গাছটাকে যারা লালন পালন করেছিলেন, তাদের মনের অবস্থা। একটা গান শোনাই আপনাদের, সেই গানটা খুব সুন্দর মর্মস্পর্শী গান, সেটা একেবারে এই ঘটনাটিকে পুরো ব্যাখ্যা করা রয়েছে। নিশ্চিতভাবে আপনাদের মন ছুঁয়ে যাবে এ কথা বলতে পারি। শুনুন, পর্বের শেষে সেই গানটা শুনুন আপনারা।
দেখা যাবে দেশ জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায়। তিলোত্তমা ঘুমিয়ে কবরে, জীবনের সুরক্ষা যেখানে, রক্ষা পেল না সেথা ডাক্তার। রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপী করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্ম তলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপকেও ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার, দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। শুনলেন বন্ধুরা, তিলোত্তমা আজ ঘুমিয়ে কবরে। আমরা চাই না যে আর একটা ঘটনাও আমাদের এই রাজ্যে ঘটুক, কিন্তু আমাদের এই রাজ্য প্রশাসন তার নিশ্চয়তা দিতে পারছেন না আমাদের। এটাই সব থেকে বড় চিন্তার কারণ। আর সম্ভবত এই কারণেই মানুষ নিশ্চিন্তে না থাকতে পেরে, মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা না করতে পেরে, রাজনৈতিক দল মত ভুলে সকলেই রাস্তায় বোধহয় নেমেছেন। তার কারণ যে কোনো দিন যে কোনো পরিবারের সাথে এই ঘটনা ঘটে গেলে কিভাবে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা হতে পারে সেটা আরজি কর যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটি পরিবারের বুকে ভয় সৃষ্টি করেছে যে এই প্রশাসনকে বিশ্বাস করা আদৌ যায় কিনা। কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম। সাজা কি হতে পারে না, যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপকেও ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার, দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও।